আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে চিন্তিত সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত। জনগণের ভালোবাসাকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন তিনি। স্বদেশ প্রত্যাবাসন দিবসে বললেন প্রধানমন্ত্রী, কেউ আর ইতিহাস বিকৃতি করতে পারবে না। সরকারের দুর্নীতি ও লুটপাটের ফলে জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানীতে, বাড়ছে গাড়ির চাপ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও 40 জন নিহত। জরুরি সরবরাহ টানেল ও হামাস নেতাদের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সরকার করোনার দ্বিতীয় ডোজের টিকা সংগ্রহ নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই টিকা সংগ্রহে প্রধানমন্ত্রী সহ সবাই চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, শীঘ্রই এ বিষয়ে সুখবর পাওয়া যাবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে করোনা সংক্রমণ কিছুটা কমেছে। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে বিধিনিষেধ মানার আহ্বান জানান তিনি। করোনায় ফ্রন্টলাইনে থাকা ব্যক্তিদের চীনের উপহারের টিকা আগামী 25 মে থেকে দেয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকা উৎপাদনে দেশীয় কোনো কোম্পানির বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আমরা রাশিয়ার সাথে কথা বলছি, চায়নার সাথে কথা বলছি, ইউকের সাথে কথা বলছি, আমেরিকার সাথে কথা বলছি। সকল দেশের সাথে ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা কথা বলছি এবং অনেক জায়গায় অগ্রগতি লাভও হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চেষ্টা করছেন যে এই সেকেন্ড ডোজটা জানি আমরা দিতে পারি। এটা তো আমাদের তো এখনো ভারতের কাছে অর্ডারই আছে 3 কোটি, তার মধ্যে মাত্র 70 লক্ষ আমরা পেয়েছি। কাজেই এই বিষয়টি দুঃখজনক হলেও সত্যি যে আমাদের সেকেন্ড ডোজের বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত। সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের এসএসএফ নিরাপত্তা দেয়া হবে। এ সংক্রান্ত বিশেষ বাহিনী আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পুলিশকে নির্বাহী ক্ষমতা দেয়া না দেওয়ার প্রশ্নে তিনি বলেন, সংক্রামক ব্যাধি আইন প্রয়োগে কি সহায়তা প্রয়োজন তা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। পুলিশকে বিচারিক ক্ষমতা দিতে হবে কেন? পুলিশ তো বিচার করবে না, তা তো প্রসিকিউট করবে। ডিজি হেলথকে বলে দিচ্ছি, দেখেন কিভাবে শুধু পুলিশ না, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন যারা ইমপ্লিমেন্ট করে, কারণ অথরিটিটা টোটালি ডিজি হেলথের। আর ওইখানে বোধহয় কোনো প্যানাল প্রভিশনও নাই। সব কিছু দেখে আমরা বলছি, যদি আপনারা কোনো কিছু মনে করেন অ্যামেন্ডমেন্ট করবেন, ওই আইনটাও যেটা সংক্রামক ব্যাধি, ওই আইনটা টোটালি ডিজি হেলথের তত্ত্বাবধানে থাকে। তো সেই জন্য সেখানে বলা হয়েছে, যখন ইমপ্লিমেন্টেশন করতে যাবে ফিল্ডে কিভাবে এটাকে আরও এফেক্টিভ করা যায়, আপনি একটু দেখবেন। করোনার মধ্যেও দেশে মাথাপিছু আয় বেড়ে $2227 হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 9% ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 32 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত মারা গেছেন 12,181 জন। 24 ঘন্টায় 10,347টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 698 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,80,857 জনে। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,058 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 7,23,094 জন। মৃত্যুর হার 1.56, শনাক্তের হার 6.75 আর সুস্থতার হার 92.60%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1981 সালে ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে তাকে দেশে আসতে হয়েছিল। সে সময়কার সরকার তাকে দেশে আসতে বাধা দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গ্রামে গঞ্জে যেখানেই গেছেন সেখানেই মানুষের ভালোবাসা পেয়েছেন। সেই শক্তিকে বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেটাকে পুঁজি করেই কাজ করে যাচ্ছেন তিনি। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার কথাও বলেন শেখ হাসিনা। আজকের এই পর্যায়ে আসার জন্য জনগণ ও দলের নেতাকর্মীদের ত্যাগ ও ভালোবাসার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছে বারবার, কিন্তু তা আর কেউ করতে পারবে না। আমার বাবা যুদ্ধাপরাধী বিচার শুরু করছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়।
খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম। আসার পর থেকে অনেক ঝড়ঝাপটা পার হতে হয়েছে, তো কোনো মানে সন্দেহ নাই। তবে এসছি তো ঝড় মাথায় নিয়েই। গ্রামে গঞ্জে যেখানে গেছি, সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, অনেক স্নেহ, দোয়া। কাজে আমার মনে হয় ওই শক্তিটাই সবচেয়ে বড় শক্তি ছিল, যে এদের ভাগ্যটা পরিবর্তন করা। আল্লাহ সবসময় সহযোগিতা করে বা আল্লাহ কিছু কাজ দেয় মানুষকে, সেই কাজটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ কিন্তু আল্লাহ রক্ষা করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর ৬ বছর পর ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তিনি। দল গোছানোর পাশাপাশি রাষ্ট্র ক্ষমতার প্রস্তুতিও নেন। সফল হন ২১ বছর পর। সেদিন শেখ হাসিনা ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পাশাপাশি বাংলাদেশ আজ উন্নয়নের নতুন দিগন্তে এগুচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। ৭৫-এর ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ঘাতকদের নির্মম বুলেটে সপরিবারে শাহাদাত বরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন জার্মানিতে অবস্থান করায় নৃশংস হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যান জাতির পিতার ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। পরে দীর্ঘ ৬ বছর লন্ডন ও দিল্লিতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত থাকার পর সীমাহীন অনিশ্চয়তা ও ঝুঁকিতে শেখ হাসিনা দেশে ফেরেন ১৯৮১ সালের ১৭ মে। দেশে ফেরার আগেই দলের জাতীয় কাউন্সিলে তার অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কুর্মিটোলা থেকে আগারগা পর্যন্ত লাখো জনতার ঢল নামে। স্বজন হারানোর বেদনায় কাতর শেখ হাসিনা সেদিন ঘোষণা দেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করার। মনে হচ্ছিল এতদিনে যে বুক ভরা বেদনা মানুষের মধ্যে ছিল বঙ্গবন্ধুকে হারানোর, সেই বঙ্গবন্ধুকে ফিরে পাওয়ার একটি অতৃপ্ত বাসনা নিয়ে তারা ছুটে এসেছে আজকে বিমানবন্দরে। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই ২১শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে পালিত হচ্ছে, যেটা আমাদের দেশ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জায়গায় উপনীত হয়েছে। শেখ হাসিনার কারণে আজকে বঙ্গবন্ধু যে মুজিব-ইন্দিরা চুক্তি করেছিলেন, ল্যান্ড বর্ডার চুক্তি, সেটা বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার কারণে আজকে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সমুদ্র সীমানা জয় করতে সক্ষম হয়েছি। সেই থেকে দলীয় কাউন্সিলে টানা ৮ বার সভাপতি নির্বাচিত হয়ে ৪০ বছর দল ও নৌকার হাল শেখ হাসিনার হাতে। সাহসী নেতৃত্বের ভয়ে অন্তত ১৯ বার শেখ হাসিনাকে হত্যার জন্য হামলার ঘটনাও ঘটেছে। নানা প্রতিকূলতা মারিয়ে দেশের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ থেকে ৪০ বছর আগে আমরা বঙ্গবন্ধু রক্তে গড়া আওয়ামী লীগের পতাকা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাতে আমরা অর্পণ করেছিলাম। সেই পতাকা হাতে নিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে তিনি ৪০টি বছর আওয়ামী লীগকে এই উপমহাদেশের শক্তিশালী একটি সংগঠনে রূপান্তরিত করেছিলেন। আমরা স্লোগান তুলেছিলাম, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। এই গগন বিদারী স্লোগান দিয়ে তাকে আমরা বরণ করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশ আজ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বলেও মনে করেন আওয়ামী লীগের এই ২ নেতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার কারণেই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হয়েও জেলে থাকছেন না। বেগম খালেদা জিয়া জেলে যাবার পর বিএনপি রাজপথে একটি মিছিল পর্যন্ত করেনি বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে সংযুক্ত হন ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, গত ৪৬ বছরে বাংলাদেশের যত বড় বড় অর্জন তার সবগুলো এসেছে শেখ হাসিনার হাত ধরে। এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি অভিযোগ করেন, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি, আর এই দুর্নীতি ও লুটপাটের জন্য জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সম্পূর্ণভাবে ব্যর্থ শুধু নয়, তারা এখানে একটা পুলিশ স্টেট তৈরি করে ফেলেছে। এখানে জনগণের, জনপ্রতিনিধির, রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতৃত্বের কোনো মূল্য নেই। এখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয় না কোনো কিছু। আওয়ামী লীগকে এই সরকার আওয়ামী লীগকে জিজ্ঞেস করে কিনা আপনারা দেখবেন, নিয়ে দেখবেন, করে না। আওয়ামী লীগের লোকেরাই বলতে পারবে না কি হচ্ছে না হচ্ছে। ইভেন দ্য মিনিস্টার্স ডোন্ট নো। তবে এটা সত্য কথা যে আপনার একটা নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঈদের ছুটি শেষ হয়েছে, ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রাজধানীতে ধীরে ধীরে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য। রাজধানীর অন্যতম প্রবেশমুখ আমিনবাজার থেকে গাবতলী পর্যন্ত এলাকায় ঢাকায় ফেরা মানুষ ও গণপরিবহনের চাপ ছিল। নারীর টানে বাড়ি যাওয়া মানুষ আবার রাজধানীতে ফিরতে শুরু করেছে। ঈদের আগে যে যার মতো করে বাড়ি গিয়েছিলেন, ছুটি শেষে রুটি রুজি আর কাজের তাগিদে সবাই ফিরছেন ঢাকায়। আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। আগে যখন ঢাকা আসছি 200 টাকা খরচ হইতো, এখন আমরা দুইজন আসছি আমিনবাজার পর্যন্ত 2000 টাকা খরচ হয়ে গেছে। চূড়ান্ত ভোগান্তির ভিতরে আছে, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। যে কোনো সময় মেয়ে ছেলের অসুস্থ হয়ে পড়বে, কয়েকবার বমিও করছে। এই ভেঙে আসে অনেক খরচ আছে, এভাবে না করে যদি পর্যাপ্ত বাস দিত, স্বাস্থ্যবিধি মেনে আসতাম, আমরা অনেক ভালো হতো, যাত্রী ভোগান্তি কমে যেত। ঈদের পর সোমবার রাজধানীতে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেড়েছে। অন্যদিকে মাস্কবিহীন ঢাকামুখী মানুষদের বিনামূল্যে মাস্ক দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তুলনামূলক আজকে চাপটা বেশি, আগামী দিন আরও বেশি হবে। এটা ক্রমাগত 1 সপ্তাহের মতো বেশি থাকতে পারে। সরকারিভাবে মাস্ক দেওয়া হচ্ছে সবাই, যাদের মাস্ক নাই। আর মাস্ক ছাড়া ঢাকার ভিতরে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। আবারও পুরনো রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জনস্বাস্থ্য বিভাগের উপসচিবের দায়ের করা একটি অভিযোগের প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামকে সচিবালয় থেকে রাতে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 6 ঘন্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে আটকে রাখার পর রাত 8:30টায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। রোজিনার বিরুদ্ধে সরকারি নথি অনুমতি ছাড়া মোবাইলে ধারণ করার অভিযোগ আনা হয়েছে। সাংবাদিককে আটকে রাখার খবরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছুটে যান বিভিন্ন গণমাধ্যমের সহকর্মীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনের কারণে হয়রানি করা হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। আটক অবস্থায় তাকে হেনস্থা করার পাশাপাশি মোবাইল নিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। চাপের মুখে দুবার জ্ঞান হারিয়ে ফেলার কথাও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম দাবি করেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের পিএসের রুমে গিয়ে সরকারি নথির ছবি তোলা এবং গুরুত্বপূর্ণ ফাইল নেয়ার কারণে থানায় অভিযোগ করেছেন জনস্বাস্থ্য বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। রোজিনার বোনও ঘটনার ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেন। সচিব স্যারের যে পিএস, তার রুমের মধ্যে তখন কেউ ছিল না ওই সময়। তখন উনি প্রবেশ করছেন, কিছু ফাইল, গুরুত্বপূর্ণ যেগুলো ফাইল, নথি, এগুলো কিছু ছবি তুলছেন মোবাইলে। সেই মোবাইলের ছবিগুলো আছে এখনও। আর কিছু কাগজপত্র উনি সাথে নিয়ে যাচ্ছিলেন। পুলিশকে বলার পরে মহিলা পুলিশরা আসছে, আসার পরে মহিলা পুলিশে তাকে জিজ্ঞাসাবাদ করছে। প্রায় 4 মিনিটের মধ্যে যে ওরা কি করলো, আমাকে বললো যে যান, রুমের ভিতরে যান, স্যার কেউ নাই। আমি গিয়ে বসলাম। আমি পেপারটা হাতে নেওয়ার সাথে সাথে আমার ব্যাগটা কেড়ে নিয়ে ওরা কি কোন পেপার যেন আমার ব্যাগের মধ্যে, আমার ব্যাগটা চেক করলো। চেক করার পর আমার সোর্স যেই আমাকে ডকুমেন্টসগুলো দিছে, সেই ডকুমেন্টস কে দিয়েছে সেটা জানার জন্য তাকে অনেক ফোর্স করে যে এর আগেও আপনি স্বাস্থ্য খাতের নিয়ে অনেক লেখালেখি করছেন, আপনি কেন পজিটিভ কিছু বলে না। বাংলাদেশের আইন আদালত স্বাধীন বলেই অপরাধ করেও বিএনপি নেতারা জামিন পান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশে আইন আদালত যেভাবে স্বাধীনভাবে কাজ করছে সেটি অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। বাংলাদেশের আদালতে মন্ত্রীকে দিয়ে অনেক সময় হাজিরা দিতে হয়, বাংলাদেশের আদালতে এমপিদের হাজিরা দিতে হয়, শাস্তিও হয়। আদালত স্বাধীন বলেই বিএনপির নেতারা অনেক অপকর্ম করে হাইকোর্ট থেকে জামিন পান, অন্যথায় তারা পেতেন না।
স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতের খাস কামরায় নেওয়া হলেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। পরে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। 5 দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাস কামরায় সাবেক এসপি বাবুল আক্তারকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য হাজির করে পিবিআই। তবে শেষ পর্যন্ত তিনি জবানবন্দি দেননি। এদিকে নতুন করে রিমান্ডের আবেদনও জানায়নি তদন্তকারী সংস্থা। স্ত্রী হত্যার অভিযোগে শ্বশুরের করা মামলায় বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য 12ই মে রিমান্ডে নেয় পিবিআই। ওই দিনই গ্রেফতার দেখানো হয় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে। মৃত্যুর বাবা মোশাররফ হোসেনের অভিযোগ, বাবুল আক্তারের পরকীয়ার কারণে দাম্পত্য কলহের জেরে মেয়েকে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরায় 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এক শিশু। এ ঘটনায় আহত হয়েছেন 7 জন। পূর্বশত্রুতার জেরে রায়পুরা উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষ হয়। শাহ আলম মেম্বার ও ফজলু মেম্বারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন নামে এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। ইয়াসিন ফজলু মেম্বারের দলের বলে জানিয়েছে স্থানীয়রা। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রায়পুরা থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে, জড়িতদের ধরতে অভিযান চলছে। নোয়াখালীর হাতিয়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহতের ছেলের অভিযোগ, পার্শ্ববর্তী খোকনচন্দ্র মজুমদারের কাছ থেকে পাওনা টাকা আদায়ের জন্য গতকাল বিকেলে তাদের বাড়িতে যান তার বাবা। সে সময় খোকনের ছেলে শান্ত মজুমদার তার বাবাকে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করে। আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে এলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতে শরীরের অবস্থার অবনতি হলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ভোর 4টার দিকে মারা যান তিনি। পুলিশ জানায়, চর আমানুল্লাহ গ্রামের বাসিন্দা কাজল কৃষ্ণ দাস স্থানীয় ইন্দ্রেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। ব্যবসা সহজীকরণে প্রাইভেট ও পাবলিক খাতকে একসাথে নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম। সকালে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত ভার্চুয়াল সেমিনারে ব্যবসা সহজীকরণ শীর্ষক সভায় একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সেমিনারে বক্তারা ব্যবসা সহজীকরণে শুধু বিডার উপর নির্ভরশীল না হয়ে বেসরকারি প্রতিষ্ঠানকেও কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়নে প্রয়োজনে আইন সংশোধনের পরামর্শ দেন বক্তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে চিন্তিত সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত। জনগণের ভালোবাসাকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন তিনি। স্বদেশ প্রত্যাবাসন দিবসে বললেন প্রধানমন্ত্রী, কেউ আর ইতিহাস বিকৃতি করতে পারবে না। সরকারের দুর্নীতি ও লুটপাটের ফলে জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। দূরপাল্লার বাস বন্ধ থাকায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। প্রাণ চাঞ্চল্য ফিরছে রাজধানীতে, বাড়ছে গাড়ির চাপ। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরো 40 জন নিহত। জরুরি সরবরাহ টানেল ও হামাস নেতাদের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা। এই ছিল এখনকার মতো বড় সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।